আজকের তারিখ ২৯শে নভেম্বর ২০২৫ শনিবার। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালকে ঘিরে একটা চাপা উদ্বেগ কিন্তু কাজ করছে। আর আলোচনার একেবারে কেন্দ্রে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একদম। আমাদের হাতে এই মুহূর্তে গত ২৪ ঘণ্টার বেশ কিছু সংবাদ প্রতিবেদন আছে। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলোকে একসাথে মিলিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করতে। আচ্ছা। ঠিক কি ঘটছে, কে কি বলছেন, আর এই স্বাস্থ্য সংকটকে ঘিরে রাজনৈতিক আর সামাজিক অঙ্গনে আসলে কি চলছে। চলুন সেই বিষয়গুলোই একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, এটা খুব জরুরি, কারণ দেখুন, এটা শুধু একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত খবর না, এর সাথে রাজনীতিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অবশ্যই। একজন ৩ বারের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা, এটা তো এমনিতেই জাতীয় উদ্বেগের একটা বিষয়, কিন্তু তার সাথে যখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া, সরকারের বার্তা এসে যুক্ত হয়, তখন পুরো ব্যাপারটা আরও জটিল আর বহুমাত্রিক হয়ে ওঠে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সূত্রগুলো থেকে আমরা ঠিক কি জানতে পারছি? তাকে কবে হাসপাতালে আনা হয়, আর চিকিৎসকরা তার অবস্থা নিয়ে কি বলছেন? তাকে সূত্র অনুযায়ী ২৩শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩শে নভেম্বর। হ্যাঁ, আর বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আচ্ছা। আর তার অসুস্থতার কারণ হিসেবে যেটা বারবার সামনে আসছে, সেটা হলো ফুসফুস এবং হৃৎপিণ্ড, এই দুটো গুরুত্বপূর্ণ অঙ্গেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একটা সূত্র তো নিউমোনিয়ার কথাও বলছে। ওহ। প্রাধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের একটা বড় দল তার চিকিৎসা করছে, আর তার অবস্থাকে বর্ণনা করার জন্য প্রায় প্রতিটি সূত্রেই সংকটজনক বা ক্রিটিক্যাল শব্দটা ব্যবহার করা হচ্ছে। এই যে ফুসফুস আর হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণের ব্যাপারটা, এটা চিকিৎসাগত দিক থেকে কতটা জটিল? দেখুন, এটা খুবই জটিল একটা পরিস্থিতি, কারণ ফুসফুস আর হৃৎপিণ্ড দুটোই তো একে অপরের উপর নির্ভরশীল। একটাতে সংক্রমণ হলে অন্যটার উপর প্রচণ্ড চাপ পড়ে। যখন দুটোতেই একসাথে সংক্রমণ হয়, তখন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে, কারণ একটা সিস্টেমের চাপ সরাসরি অন্যটার উপর গিয়ে পড়ে। চিকিৎসকদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ তাদের একই সাথে দুটো গুরুত্বপূর্ণ সিস্টেমকে সাপোর্ট দিয়ে যেতে হয়। এই কারণেই হয়তো বারবার সংকটজনক শব্দটা আসছে। ঠিক এই কারণেই। আর এই সংকটজনক শব্দটা থেকেই হয়তো রাজনৈতিক অঙ্গনে একটা বড় নাড়াচাড়া শুরু হয়েছে। সূত্রগুলো পড়তে গিয়ে একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। কোনটা? বিএনপি নেতাদের হাসপাতালে যাওয়ার সময়টা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, এরা সবাই শুক্রবার গভীর রাতে বা শনিবার ভোরে হাসপাতালে পৌঁছান। এই সময়টা কি নিছকই কাকতালীয়, নাকি এর কোনো বিশেষ তাৎপর্য আছে? না, এটা একেবারেই কাকতালীয় নয়। রাজনীতিতে, বিশেষ করে এমন স্পর্শকাতর মুহূর্তে, কোনো কিছুই সাধারণত কাকতালীয় হয় না। গভীর রাতে বা ভোরে একসাথে একজন সিনিয়র নেতার উপস্থিতি একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সম্ভবত শুক্রবার সন্ধ্যার পর থেকে তার অবস্থার অবনতি হয়েছে। আচ্ছা। এটা কোনো রুটিন সাক্ষাৎ ছিল না। এর মাধ্যমে দল এবং দেশের মানুষকে একটা জরুরি বার্তা দেওয়া হচ্ছে যে পরিস্থিতি আসলেই গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের, বলতে পারেন, নীরব ঘোষণা। আমি আরেকটা ব্যাপার খেয়াল করলাম, তাদের বক্তব্যেও সামান্য ভিন্নতা আছে। যেমন ধরুন, মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছেন খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটজনক এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হ্যাঁ। অন্যদিকে মির্জা আব্বাস বলেছেন তিনি সচেতন আছেন, কিন্তু তার অবস্থা স্থিতিশীল নয়। এই সূক্ষ্ম পার্থক্যটা কেন বলে মনে হয়? এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হিসেবে আনুষ্ঠানিক মুখপাত্র। তার বক্তব্যটাই দলের আনুষ্ঠানিক অবস্থান। খুবই সংকটজনক বলে তিনি পরিস্থিতির সর্বোচ্চ গুরুত্বটা তুলে ধরেছেন। ঠিক। অন্যদিকে মির্জা আব্বাসের সচেতন আছেন, এই কথাটা হয়তো একটা মানবিক আপডেট, যা তাৎক্ষণিক আতঙ্ক কিছুটা কমাতে পারে। কিন্তু এর সাথে স্থিতিশীল নয় জুড়ে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে বিপদ কাটেনি। মানে একটা ভারসাম্য রাখার চেষ্টা। একদম। এটা হয়তো ভেতরকার পরিস্থিতি সম্পর্কে একটা বাস্তব চিত্র দেওয়ার চেষ্টা, যাতে একেবারে সব আশা ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়, আবার একই সাথে যেন সবাই পরিস্থিতির গুরুত্বটা বোঝে। শুধু তো দলের নেতারাই নন, আমরা দেখছি উপদেষ্টা সরকারের সাথে যুক্ত ব্যক্তিরাও সেখানে যাচ্ছেন। হ্যাঁ, এটাও খুব তাৎপর্যপূর্ণ।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মধ্যরাতে হাসপাতালে গিয়ে ফেসবুকে লিখেছেন, অবস্থা একদমই ভালো নয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও তাকে দেখতে যান। সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের এই উপস্থিতিটাকে কিভাবে দেখছেন? এটা খুবই তাৎপর্যপূর্ণ। উপদেষ্টা সরকারের কর্মকর্তাদের উপস্থিতি এখানে একটা দ্বৈত বার্তা দিচ্ছে। প্রথমত, এটা মানবিকতার প্রদর্শন, যা যে কোনো সভ্য সরকারই করে থাকে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল এটি একটি রাজনৈতিক সংকেত যে সরকার এই পরিস্থিতিকে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। বিশেষ করে যখন দেশে একটা স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে, তখন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে যে কোনো গুজব বা উত্তেজনা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ঠিক। তাদের এই উপস্থিতি আসলে পরিস্থিতিকে শান্ত রাখার এবং সর্বোচ্চ পর্যায় থেকে পর্যবেক্ষণে রাখার একটি প্রচেষ্টা। আর এই গুরুত্বের প্রতিফলন কিন্তু আমরা শুধু কর্মকর্তাদের উপস্থিতিতেই নয়, বরং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও দেখতে পাচ্ছি। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নিজে একটি বার্তা দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন। সেই বার্তাটা ঠিক কী ছিল এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? ড. ইউনুস জাতির কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং একটা খুব নির্দিষ্ট আশ্বাস দিয়েছেন, সরকার তার চিকিৎসায় কোনো ঘাটতি রাখবে না। আচ্ছা। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এটা একটা অত্যন্ত কুশলী ও সময়োপযোগী বিবৃতি। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষকে এবং বিএনপির সমর্থকদের আশ্বস্ত করা হচ্ছে, তেমনি অন্যদিকে একটা স্পষ্ট রাজনৈতিক বার্তাও দেওয়া হচ্ছে। একদম। বার্তাটা হলো, এই স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে যেন কোনো রাজনৈতিক উত্তেজনা বা অস্থিতিশীলতা তৈরি না হয়। এটা এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়াস। সরকার দেখাতে চাইছে যে এই মুহূর্তে তারা মানবিকতাকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিচ্ছে। আর এই বার্তার একটা প্রতিক্রিয়াও কিন্তু আমরা পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ফেসবুক পোস্টে ড. ইউনুসকে তার দিকনির্দেশনা ও উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, এটাও খুব লক্ষণীয়। এই প্রকাশ্য ধন্যবাদ জ্ঞাপনকে কিভাবে ব্যাখ্যা করা যায়? সাধারণত তো আমরা রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে এমনটা দেখি না। একদমই দেখি না। আর এখানেই এর গুরুত্ব। সামাজিক মাধ্যমে হলেও এই প্রকাশ্য বার্তা বিনিময় বেশ উল্লেখযোগ্য। এটা প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো একটা যোগাযোগের চ্যানেল খোলা আছে। এমন একটা সংবেদনশীল সময়ে এই ধরনের প্রকাশ্য ও ইতিবাচক যোগাযোগ পারস্পরিক বোঝাপড়ার ইঙ্গিত দেয়। এটা এক ধরনের ট্রাস্ট বিল্ডিং বা আস্থা তৈরির চেষ্টা। এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হয় যে এই নির্দিষ্ট মানবিক সংকটে আমরা অন্তত একে অপরের বিরুদ্ধে কাজ করছি না। এটা বর্তমান রাজনৈতিক পরিবেশের একটা ভিন্ন দিক তুলে ধরে। অবশ্যই, যা সচরাচর দেখা যায় না। এই যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ, এর বাইরে একেবারে মাঠের পরিস্থিতিটা কেমন ছিল? হাসপাতালকে ঘিরে সাধারণ কর্মী সমর্থক আর সাংবাদিকদের উপস্থিতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, প্রায় সব সূত্রেই এভারকেয়ার হাসপাতালের বাইরে দলীয় নেতাকর্মীদের ভিড় এবং প্রচুর সংখ্যক সাংবাদিকের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এটা আসলে খালেদা জিয়ার দীর্ঘস্থায়ী প্রভাব এবং দলের কর্মীদের সঙ্গে তার যে একটা গভীর ভাবনাত্মক সম্পর্ক আছে, তারই প্রতিফলন। তার অসুস্থতার খবর শুনে কর্মীরা ছুটে আসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে বিএনপিকেই আবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার জন্য আবেদন জানাতে হয়েছে। এই আবেদনটার মধ্যে কি বার্তা লুকিয়ে আছে? এর মধ্যে দুটো বার্তা আছে। প্রথমটা হলো একেবারেই প্রায়োগিক। মানে হাসপাতালে অতিরিক্ত ভিড় হলে চিকিৎসার পরিবেশ নষ্ট হয় এবং নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এটা একটা বাস্তবসম্মত পদক্ষেপ, কিন্তু এর একটা রাজনৈতিক দিকও আছে। আচ্ছা। দল দেখাতে চাইছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেই বিষয়ে নেতৃত্ব সচেতন। তারা চায় এই মুহূর্তে পুরো ফোকাসটা থাকুক খালেদা জিয়ার আরোগ্য কামনার ওপর। ঠিক, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার উপর নয়। আর এই আরোগ্য কামনার বিষয়টি শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তাই না? দেশজুড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুব সংগঠিতভাবে করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মির্জা ফখরুল নিজে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর সংবাদসংঘের কথা বলেন। এই উদ্যোগটা পুরো বিষয়টিকে একটি ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা থেকে জাতীয় উদ্বেগের পর্যায়ে নিয়ে গেছে।
ধর্মীয় ও সামাজিক কাঠামোর মাধ্যমে যখন দোয়া চাওয়া হয় তখন এর আবেদন অনেক গভীর হয়। মির্জা ফখরুল সেদিন তার বক্তব্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামের কথা উল্লেখ করেছেন। এই অসুস্থতার সাথে তার রাজনৈতিক সংগ্রামকে জুড়ে দেওয়াটা কেন জরুরি? এটা একটা খুবই শক্তিশালী রাজনৈতিক কৌশল। যখন একজন নেতার ব্যক্তিগত সংকটকে তার বৃহত্তর রাজনৈতিক জীবনের সংগ্রামের অংশ হিসেবে তুলে ধরা হয়, তখন সমর্থকদের কাছে তার আবেদন বহুগুণ বেড়ে যায়। আচ্ছা। এর মাধ্যমে বার্তা দেওয়া হয় যে তিনি শুধু অসুস্থ নন, বরং তার এই শারীরিক কষ্ট তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগেরই একটি অংশ। এটি তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা দেয় এবং তার অসুস্থতাকে ব্যক্তিগত ট্র্যাজেডির পাশাপাশি একটি রাজনৈতিক সংগ্রামের প্রতীক হিসেবে উপস্থাপন করে। এতে সহানুভূতি এবং রাজনৈতিক সমর্থন দুটোই একসাথে সংহত হয়। একদম ঠিক। তাহলে সব মিলিয়ে পুরো ছবিটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে একটা জটিল মেডিকেল এমার্জেন্সি চলছে, যার প্রতিটি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে এর চারপাশে একটা অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক দাবা খেলা চলছে, যেখানে প্রতিটি পক্ষ খুব মেপে কথা বলছে। আর সবকিছুর নিচে আছে সাধারণ কর্মী সমর্থকদের আবেগ আর দেশবাসীর উদ্বেগ। একদম, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। সূত্রগুলো আমাদের গত ২৪ থেকে ৪৮ ঘন্টার একটা টান টান উত্তেজনার মুহূর্তের ছবি দেখাচ্ছে। প্রতিটি বিবৃতি, প্রতিটি সাক্ষাৎ, হাসপাতালে যাওয়া আসা সবই অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ এই ধরনের মুহূর্তে একটি ছোট ঘটনা বা একটি অসাবধানে বলা কথাও বড় ধরনের রাজনৈতিক ঢেউ তুলতে পারে। প্রতিটি পক্ষই খুব সাবধানে পা ফেলছে, কারণ এখানে ভুল বোঝাবুঝির সুযোগ অনেক বেশি। আজকের এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। প্রতিবেদনগুলো মূলত বর্তমান স্বাস্থ্য সংকট এবং রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েই কথা বলছে, কিন্তু একটি সূত্রে মির্জা ফখরুল খালেদা জিয়ার অতীত নির্যাতন এবং কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা আপনি উল্লেখ করলেন। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন তৈরি হয়। একজন রাজনৈতিক ব্যক্তির অতীত ক্ষমতায় থাকা এবং বিরোধী দলে থাকার সময়কার নানা ঘটনা কিভাবে তার ব্যক্তিগত সংকটের মুহূর্তে রাজনৈতিক ও জনমানুষের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে? এই সহানুভূতি কি শুধু মানবিক, নাকি এর মধ্যে গভীর রাজনৈতিক হিসাব নিকাশও কাজ করে? এটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে।